সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 15.2 এর এমসিকিউ এবং এসএকিউ গুলো। এইখান থেকে এই এমসিকিউ এসএকিউ সত্য মিথ্যা এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে এবং টেস্টে কিন্তু প্রশ্ন উত্তর থাকবেই থাকবে। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। বিশেষ করে এমসিকিউ থেকে তো আসার চান্স মানে খুবই বেশি। ঠিক আছে, তো আজকের আমরা করে ফেলবো সবকটা। এই যে তোমরা দেখো, এই যে 11 দাগের অঙ্কগুলো সব করে ফেলবো এবং 12 দাগের সবকটা অঙ্ক কিন্তু করে ফেলবো। আর এই অঙ্কগুলো বোঝবার জন্য জরুরি কিন্তু হলো উপপাদ্য জানা। উপপাদ্য না জানলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে তোমরা পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যারা যারা উপপাদ্য 41 এবং 42 দেখোনি, অবশ্যই আগে দেখে নাও। আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। উপপাদ্য 41 42 দেখো, তারপরে কিন্তু 11 দাগের অঙ্কগুলো দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব 11 দাগের একের অঙ্কে। দেখো, আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো এই যে 11 দাগের 1 থেকে। তো দেখো 11 দাগের 1-এ কি বলেছে, একদম বুঝিয়ে বুঝিয়ে ছবি এঁকে এঁকে আমি কিন্তু বোঝাবো। দেখো 11 দাগের 1-এ দেখো বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু বহিস্থ এ বিন্দু থেকে। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। তো দেখো আমি প্রথমেই একটা বৃত্তকে এঁকে ফেলি। এই হলো আমার কাছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবং এই ও কেন্দ্রীয় বৃত্তর বহিস্থ বিন্দু এই হলো এ। এই হলো একটা বহিস্থ বিন্দু এ। তো এবারে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে বহিস্থ এ বিন্দু থেকে থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো এই যে এ বিন্দু থেকে একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে। এ বিন্দু থেকে একটা স্পর্শক যেটা কিন্তু কি করেছে, এই যে এ বিন্দু থেকে একটা স্পর্শক যেটা বৃত্তটাকে কোন বিন্দুতে ছেদ করেছে, তোমার বি বিন্দুতে ছেদ করেছে। দেখো এই হলো এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, বৃত্তটাকে বি বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো এখানে কি বলে দিয়েছে, ওবি 5 সেমি। ঠিক আছে, ওবি। ওবি মানে এই দেখো, এই হলো ও আর এই হলো বি, এই হলো ওবি। তাহলে এই ওবির মাপ দেখো কত বলে দিয়েছে, 5 সেমি। খুব ভালো কথা। আর কিসের মাপ বলে দিয়েছে বলো তো, বলে দিয়েছে এ ও 13 সেমি। এ ও দেখো এই হলো, এই যে দেখো যোগ করে দাও, এই দেখো এই হলো এ থেকে এই ও, এইটার মাপ দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 13 সেমি। তাহলে জানতে চেয়েছে এবির মাপ কত, মানে এই স্পর্শকটার মাপ কত, এবির মাপ কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, এ ও বলে দিয়েছে 13 এবং ও বি বলে দিয়েছে কত, 5। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজটার নাম হলো কিন্তু এ বি ও। দেখতে পাচ্ছ তো, ঠিক এরকম ধরনের দেখতে একটা ত্রিভুজ রয়েছে। এরকম ধরনের দেখতে একটা দেখো ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে। এবারে খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এই যে স্পর্শকটা, দেখো এই যে স্পর্শকটা, এই যে স্পর্শকটা, সেই স্পর্শকটা তার উপরে দেখো ঠিক এই রকম একটা রেখা। তাহলে এটা হলো একটা লম্ব। দেখো এটা হলো একটা লম্ব। এই যে স্পর্শকটা যার নাম হলো বি থেকে পুরো এ, তার উপরে দেখো এরকম একটা লম্ব। লম্বটা যদিও নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, লম্ব সর্বদা কেমন হয়, ওপর থেকে নিচের দিকে নামে, কিন্তু এখানে দেখো নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। তার মানে কি, এইগুলো হলো 90 ডিগ্রি কোণ, তাই না? তাহলে এখানেও ঠিক দেখো, ও থেকে বি পর্যন্ত একটা লম্ব। তার মানে এটা যদি ও থেকে বি পর্যন্ত একটা লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি, ওবি লম্ব কার ওপর লম্ব, ওবিটা এবির ওপর, তাই না? এবির ওপর কিন্তু একটা লম্ব। ঠিক আছে, সুতরাং আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারি, যদি লম্ব হয় তাহলে এই কোণটা হলো কত, 90 ডিগ্রি। এই যে ও বি এ, দেখো ও, তাহলে আমরা বলতে পারি কি, কোণ ও বি এ, কোণ ও বি এ হলো একটা 90 ডিগ্রি কোণ, তাই না? তাহলে 90 ডিগ্রি কোণ মানে কি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বোঝা গেল, এটা এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, 90 ডিগ্রি এই যে কোণটা, তার বিপরীত বাহু কোণটা, 90 এর বিপরীত হলে নিচেরটা, তাই না? 90 তার উল্টো দিকে রয়েছে এই 13টা, মানে কি এ ওটা। বোঝা গেল, এই 90 ঠিক তার নিচের বাহুটা, এই 90 এর উল্টো দিকের বাহুকে বলি আমরা অতিভুজ। মানে হলো এই যে ও এ হলো কি অতিভুজ। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এই যে 13 সেমি বাহুটা লিখেছি না, এই এ ওটা হলো আমার কি, অতিভুজ। মনে রাখবে, অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এইটা হলো লম্ব, এই যে এটা হলো লম্ব, তাহলে আমাকে ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি হলো এ বি ও।
এর আমরা কি বলতে পারি, অতিভুজের নাম কি দেখো, অতিভুজের নাম হলো এও, তাহলে এই হলো অতিভুজের স্কোয়ার সমান সমান, এই দেখো লম্ব মানে কি ওবি, এই হলো লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে কি এবি। বোঝা গেল? তাহলে এই যে এ ওর জায়গাতে আমরা কি লিখবো, এ ও মানে হলো দেখো 13, তাহলে এখানে আমরা কি লিখবো 13 লিখবো, স্কোয়ার দেবো। ওবির জায়গাতে আমরা কি লিখবো, এই দেখো ও থেকে বি পর্যন্ত হলো কত 5, এখানে দেবো 5-এর স্কোয়ার। এ বির মান জানি না, এটাই তো আমাদের বের করতে হবে তাই না? তাহলে এখানে দেখো কত পাচ্ছি আমরা, দেখো 13-র স্কোয়ার কত হবে 169, 5-এর স্কোয়ার আমরা কত লিখবো 25, আর এখানে দেখো আমরা কি পাচ্ছি এ বির স্কোয়ার। এবারে আমরা কি করব, 25টাকে সমান চিহ্নের এই সাইডে আনবো, তাহলে আনলে কত হবে -25 হবে। আর এখানে দেখো কি এ বি স্কোয়ার যেমন আছে আছে। তাহলে দেখো আমরা এখানে বিয়োগ করে কত পাচ্ছি, 169 থেকে 25কে বিয়োগ করলে আমরা পাবো কত 144। আর এ বির স্কোয়ার এদিকে যেমন আছে আছে। এইবার এই স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে আনবো, আনলে কি হয়ে যাবে রুট। তাহলে দেখো 144-এর রুট কত হবে 12, তাহলে এবি ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু 12, মানে হলো এই যে দেখো এবি মানে কি, এই যে এ থেকে শুরু করে পুরো এই বি পর্যন্ত, এইটা মানে স্পর্শকটার মান কত 12। বোঝা গেল? তাহলে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে এবির দৈর্ঘ্য কত। এবির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 12, তাহলে এটা দেখবে অপশন নাম্বার এ তে রয়েছে, দেখবে অপশন নাম্বার এ তে রয়েছে, ঠিক আছে। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল 11 দাগের একেরটা। মুছে দিই, চলে যাব আমরা এবারে 11 দাগের 2-তে। দেখো এবারে আমরা চলে যাব 11 দাগের 2-তে। দেখো 11 দাগের 2-তে বলে দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, যা বলেছে তাই আঁকবো, ঠিক আছে। তাহলে দুটি বৃত্ত, তো দেখো আমি বৃত্তগুলোকে বেশ একটু বড় করে আঁকছি, ভাবো এই হলো একটা বৃত্ত আর এই হলো একটা বৃত্ত, দুজনকে বহিঃস্পর্শ করেছে মানে বাইরের দিক থেকে স্পর্শ করেছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো কি বলে দিয়েছে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে এই জায়গাটাতে বহিঃস্পর্শ করেছে, এটার নাম আমি দিচ্ছি সি বলে। খুব ভালো কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে দেখো এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, ঠিক আছে। তাহলে এবি, তাহলে আমি দেখো এই জায়গাটাতে, এই তো সাধারণ স্পর্শক হলো এ বি, মানে দেখো দুজনকেই স্পর্শ করে যাচ্ছে, এই হলো এ বি। বোঝা গেল? তাহলে এই হলো এ বি, তাহলে দেখো এই হলো এ আর এই হলো বি, এটা হলো কি সাধারণ স্পর্শক, মানে দুজনকেই স্পর্শ করছে যে লাইনটা, সেটাকে আমরা কি বলবো সাধারণ স্পর্শক, ঠিক আছে। বৃত্ত দুটিকে এ আর বি বিন্দুতে স্পর্শ করে। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে কোন এসিবি এর মাপ কত, এসিবি মানে কি, কোন এসিবি মানে তোমাকে এক্ষুনি তাহলে এটাকে যুক্ত করতে হবে এ সিবি, তার মানে তোমাকে এই কোণটার মাপ, এই যে এসিবি এর মাপ বের করতে হবে, এসিবি তার মানে কত, এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করে বের করব, তাহলে দেখো এবারে এই যে দুটো বৃত্ত রয়েছে, এই দুটো বৃত্তের কেন্দ্রের যে কি নাম আমি তো জানি না, তো আমি ধরে নিচ্ছি নিজে থেকেই কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র হলো পি আর এই বৃত্তটার কেন্দ্র হলো কিউ বলে, ঠিক আছে। এইবারে তোমরা খুব ভালো করে দেখো, তাহলে এই একটা স্পর্শক তোমরা তো দেখতে পাচ্ছই যার নাম হলো এ বি। এইবারে কি করব, আমি নিজে থেকে একটা স্পর্শক আঁকবো। কি রকম স্পর্শক আঁকবো, কোথায়, আমি দেখো এই কোণটাকে আগে এখান থেকে মুছে দিই, হ্যাঁ। কোণটাকে মুছে দিয়ে আমি দেখো এবার একটা স্পর্শক আঁকছি। স্পর্শক মানে দেখো, এই দেখো স্পর্শক মানে এই যে এইখান থেকে দেখো আমি একটা স্পর্শক আঁকছি, ঠিক আছে। এই দেখো এই আমি একটা স্পর্শক আঁকলাম সি বিন্দু থেকে, ঠিক আছে, শুরু করে এই যে এই এত দূর পর্যন্ত, যার আমি নাম দিচ্ছি এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি বলে। তাহলে দেখো আমি একটা কি করলাম, সিডি স্পর্শক কিন্তু আঁকলাম, সি থেকে শুরু করে আরেকটা স্পর্শক যেটা ওপরের দিকে গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে সি বিন্দুতে আমি যেটুকুনি করলাম সেটুকুনিকে আমি এবারে লিখবো, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ঠিক আছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তোমরা বুঝতে পারছো তো, দেখো আরেকটা স্পর্শক এখান থেকে এরকম আঁকা রয়েছে, ঠিক আছে। আর নিচের অংশটা আমি আর আঁকিনি, নিচের অংশটা আর আমি আঁকছি না, ঠিক আছে। তাহলে একটা স্পর্শক রয়েছে, তাহলে সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবিটাকে কোন বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে, স্পর্শক এবি বাহুকে, এবি বাহুকে, এবি বাহুকে কোন বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে, ছেদ করছে, ঠিক আছে। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো
এখানে তোমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ। আমি যদি বৃত্তের এই দাগটাকে মুছে দিই তাহলে তোমরা খুব ভালো করে আরো ভালো করে বুঝতে পারবে। এই দাগটাকে যদি মুছে দিই, দেখো এখানে তোমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ। তো দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হলো এ সি ডি, তাই না? এই একটা ত্রিভুজ। তাহলে আমি দেখো এ লিখছি ত্রিভুজ এ সি ডি থেকে পাই। এই ত্রিভুজে আমরা কি কি জিনিস পাচ্ছি চলো একটু দেখি তো। এই ত্রিভুজের মধ্যে খুব ভালো করে দেখবে। দেখো এই যে ডি থেকে এই যে এটা, এই লাইনটা কি একটা স্পর্শক, তাই না? ডি থেকে এই লাইনটা হলো একটা স্পর্শক। আবার দেখো এই যে ডি থেকে সি এটাও হলো একটা স্পর্শক, তাই না? দেখো এই যে এইটা কি একটা স্পর্শক। আবার দেখো এইটাও হলো একটা স্পর্শক। বুঝতে পারলে? তাহলে এই দেখো ডিসিও একটা স্পর্শক, এডিও একটা স্পর্শক। এবারে আমরা উপপাদ্য নাম্বার 41-এ কি করেছিলাম, যে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা কি হয়, সমান হয়। যে কোনো স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। তাহলে দেখো এই যে এডি স্পর্শক আর কি, এইটাও তো একটা স্পর্শক, এই যে ডিসি। তাহলে দুজনেরই কি মাপ হবে, দৈর্ঘ্য হবে সমান। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি, এডি সমান সমান কি হবে, ডিসি। ঠিক আছে? তার মানে এবার এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে এ সি ডি, এই যে ত্রিভুজটার এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। এটা আমরা তো জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে এই দুটো কোণও কি হয়, সমান হয়। তাহলে এই দুটো কোণ কি কি নাম, এই কোণটার নাম হলো ডিএসি। তাহলে আমরা বলতে পারি কি ডিএসি সমান সমান, আচ্ছা এই কোণটার নাম কি, ডিসিএ। ঠিক আছে? বা এসিডিও আমরা লিখতে পারি, কিন্তু এই দুটো কোণ কিন্তু সমান। বোঝা গেল? তো চলো আমি এবার এই জায়গাটাকে মুছে দিই, দিয়ে বৃত্তটাকে যে মুছেটা দিয়েছিলাম সেটাকে আমি আবার এখান থেকে এঁকে দিই। বুঝতে পারলে? এবার এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজেরও খুব ভালো করে দেখবে। দেখো আমি যদি এইটাকে এঁকে দিই এরকম ভাবে, তাহলে দেখো এই বৃত্তেরও দেখো দুটো স্পর্শক। দেখো এই যে ডি থেকে বি, এই একটা স্পর্শক দেখতে পাচ্ছ। আবার দেখো এই যে ডি থেকে সি, এটাও একটা কিন্তু স্পর্শক, তাই না? তাহলে দুটো স্পর্শক। এবারে তোমরা তো উপপাদ্য নাম্বার 41-এ করেছো, এই স্পর্শকেরও যা মাপ হবে এই স্পর্শকেরও তাই মাপ হবে। স্পর্শকের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। ঠিক আছে? তাহলে আমরা এবারে যদি ত্রিভুজটা দেখি, ত্রিভুজটার নাম কি, দেখো বিডিসি। দেখতে পেয়েছো? বিডিসি, বিডিসি। তাহলে এই যে আমরা এখান থেকে এবারে কি লিখবো, ত্রিভুজ বিডিসি থেকে পাই, বিডিসি থেকে পাই। তাহলে আমরা বিডিসি থেকে কি পাচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। বিডিসি থেকে আমরা কি পাচ্ছি, দেখো এটাও একটা স্পর্শক আর এটাও একটা স্পর্শক, দুজনের দৈর্ঘ্য সমান। মানে বিডির যা মাপ হবে, বিডির যা মাপ হবে ডিসি এর ওই একই মাপ হবে। তাহলে এই দুটো বাহুর মাপ যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটার মাপ কি হবে, সমান হবে, তাই না? তাহলে দেখো এই কোণটা নাম কি, ডিবিসি। তাহলে আমরা কি বলতে পারি, কোণ ডিবিসি ইজুকাল টু এই কোণটার নাম কি, ডিসিবি। আমরা বলতে পারি কি ডিসিবি, এই দুটো কোণের মাপ কি হবে, সমান হবে। বোঝা গেল? আচ্ছা এবারে আমি কি করছি, এই বৃত্তটাকে তো মুছে দিয়েছিলাম, বৃত্তটাকে এবারে একটু পূর্ণ করে দিই। ঠিক আছে? তাহলে দেখো আমি এই বৃত্তটাকে এখান থেকে পূর্ণ করে দিচ্ছি। এবারে দেখি আমাদের কাছে ঠিক কি জানতে চেয়েছে। তাহলে এবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু দেখবে জানতে চেয়েছে কোন এসিবি। এসিবি মানে কোনটা, দেখো এসিবি মানে কোন, আমি যদি এই জায়গাটাকে আবার বৃত্তটাকে মুছে দিই, দেখো এসিবি মানে আমাদের কাছে কোন কোনটা জানতে চেয়েছে, এই দেখো এ সি বি মানে আমাদের কাছে এই কোনটা কিন্তু জানতে চেয়েছে, তাই না? তাহলে দেখো এই যে এসিবি, এসিবি আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কোন এসিবি তার মানে হলো, কোন এসিবি তার মানে হলো কোন দুটো কোণকে ভেঙে হয় এসিবি, দেখো এই দুটো কোণকে মিলে হয় এসিবি, তাই না? এই দুটো কোণকে, অর্থাৎ এই যে এ সি ডি আর দেখো এই যে বি সি ডি, এই দুটো মিলিয়ে কি হয় এসিবি, তাই না? তাহলে এসিবি কে আমরা এই দুভাগে ভেঙে লিখতে পারি। এসিবি মানে হলো দেখো এইটুকুনি, আবার এই যে এইটুকুনি, আবার এইটুকুনি, এই দুটো মিলিয়ে হয় এসিবি। তার মানে আমরা কি লিখতে পারি, এসিডি, এসিডি প্লাস কি বলতে পারি আমরা, ডিসিবি। তাহলে আমরা কি বলতে পারি, ডিসিবি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে লক্ষ্য করবে, একটা মজার জিনিস রয়েছে। দেখো আমরা আবার দেখো লিখছি কোন এসিবি। তাহলে দেখো এসিডি এর জায়গাতে এবারে আমি কি লিখবো, দেখো এখানে এই দেখো লেখা রয়েছে, এই দেখো
এসিডি মানে কি? কোণ ডিএসি। তাহলে আমি এসিডি এর জায়গায় লিখতে পারি তো ডিএসি। আবার দেখো খুব ভালো করে দেখো, এখানে দেখো কি লেখা রয়েছে? কোণ ডিসিবি। তাহলে এই যে দেখো কোণ ডিসিবি এর জায়গাতে আমি কি লিখতে পারি? কোণ ডিসিবি এর জায়গায় এই দেখো লিখতে পারি কিন্তু ডিবিসি। ঠিক আছে? এইবারে এই যে কোণটা দেখো লেখা রয়েছে না ডিএসি, এই ডিএসি মানে কোন কোণটা বলো তো? কোন ডিএসি মানে কোন কোণটা? দেখো ডিএসি মানে হলো, খুব ভালো করে কিন্তু দেখবে, ডিএসি মানে হলো এই দেখো ডিএসি, তাই না? ডিএসি মানে হলো এই যে এই কোণটা ডিএসি। আবার দেখো এইখানে দেখো লেখা রয়েছে না ডিবিসি, ডিবিসি মানে কোন কোণটা? এই দেখো ডিবিসি মানে এই কোণটা। আচ্ছা এই যে যেটা লেখা রয়েছে এই যে দেখো ডিএসি, এই ডিএসি কোণটা, এই যে কোণটা লিখেছি এই কোণটার হলো কোন ত্রিভুজের পরিপ্রেক্ষিতে? কোন এই যে এই ত্রিভুজটার পরিপ্রেক্ষিতে। এই কোণের নাম হয়েছে যে ডিএসি। কেন হয়েছে বা কোন ত্রিভুজের পরিপ্রেক্ষিতে হয়েছে? এই যে এডিসি ত্রিভুজের পরিপ্রেক্ষিতে হয়েছে। আমি যদি এখান থেকে এই দাগটা মুছে দিই তাহলে তো আর ত্রিভুজ দুটো রইল না, ত্রিভুজ একটা হয়ে গেল। তাহলে বলো তো এবার এই কোণটার নাম কি? এবার এই কোণটার নাম, তাহলে এবার এই কোণটার নাম হয়ে যাবে বি এ সি। যদি এখানে দাগটা কাটা থাকে তাহলে ত্রিভুজ, তাহলে এই কোণটার নাম হলো কিন্তু ডিএসি। কিন্তু যদি এই স্পর্শকটা না থাকতো তাহলে এই কোণটার নাম কি হতো? হতো কিন্তু বি এ সি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডিএসি এর আরেক নাম হলো কিন্তু বিএসি, তাই না? বিএসি। আবার একইভাবে দেখো, একইভাবে তোমরাই বলো, এই যে এই স্পর্শকটা যখন থাকছে তখন এই ত্রিভুজটার এই কোণটার নাম হলো কিন্তু, খুব ভালো করে দেখবে, ডিবিসি। ডিবিসি মানে এই দেখো ডিবিসি। কিন্তু যদি এই দাগটা না থাকে তাহলে এই কোণটার নাম কি? তখন হবে কিন্তু এ বি সি, তাই না? তখন এর নাম হয়ে যাবে কিন্তু এ বি সি। বোঝা গেল? তাহলে একই কিন্তু কোণ, দাগ কাটলেই নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, দাগ মুছে দিলে আবার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কোণটা কিন্তু সেই একই রয়েছে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আবার আমি দেখো এখানে লিখছি এসিবি মানে হলো কি এইটা। ঠিক আছে তো? তাহলে এবারে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম হলো এবিসি। তাহলে আমরা কি জানি? ত্রিভুজ এবিসি এর আমরা কি জানি? তিনটে কোণের সমষ্টি, এই যে এ বি আর এই সি, তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। মানে হলো কি বিএসি, বিএসি প্লাস এই যে এবিসি, এবিসি, এবিসি প্লাস আবার আমরা কি বলতে পারি? এই যে এসিবি, এসিবি, এই তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, আমরা তো জানি, তাই না? একটা ত্রিভুজের যদি এই মাঝখান থেকে দাগটা কেটে দিই, এই যে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। বুঝতে পারলে? এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এই জায়গাটাকে লক্ষ্য করো, দেখো লেখা কি রয়েছে? বিএসি যোগ এবিসি, বিএসি যোগ এবিসি ইজুকাল টু দেখো এসিবি। তাহলে এই যে দেখো বিএসি প্লাস এবিসি, তার জায়গাতে আমরা কি লিখতে পারি? এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি? লিখতে পারি কিন্তু এসিবি, কারণ দেখো এখানে লেখাই রয়েছে সেটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এসিবি। আর এই এসিবিটা যেমন আছে তেমনই রইলো, ইজুকাল টু কত? 180 ডিগ্রি। তাহলে দেখো খুব ভালো করে দেখো, দুটোই দেখো কোন এসিবি, যোগ করলে কি হবে? 2 এসিবি। 2 এসিবি ইজুকাল টু কত? 180 ডিগ্রি। তাহলে চলো এবার দুইটা কি রয়েছে? গুণ রয়েছে, আমি এই সাইডে পাঠাবো। পাঠিয়ে দিলে কি হবে? আমি যদি এইখানে করি বা বলে লিখি, তাহলে কোন এসিবি ইজুকাল টু কত হবে? 180 যেমন আছে আছে। এই দেখো দুইটা কি রয়েছে এখানে? দেখো গুণ রয়েছে, এই সাইডে আসলে হয়ে যাবে ভাগ। তার মানে কোন এসিবি ইজুকাল টু হবে কত? ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা কত? এই কোণটা হলো কিন্তু আমার 90 ডিগ্রি। বোঝা গেল? এটাই তো জানতে চেয়েছিল যে কোন এসিবি এর মান কত, কোন এসিবি এর মান কত হলো? 90 ডিগ্রি। বুঝতে পারলে? চলো এবারে আমি দেখো দুয়ের দাগেরটা মুছে দেব, মুছে দিয়ে এবার আমরা চলে যাব কতর দাগে? 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবং দেখো বলে দিয়েছে ও বিন্দু থেকে 13 সেমি দূরে দূরত্বে পি একটি বিন্দু,
এবং বলে দিয়েছে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে আগে যেটা বলেছে সেটাকে আমরা আগে আঁকি। প্রথমে এই দেখো বলে দিয়েছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে। তাহলে দেখো আমি প্রথমেই একটা কি করব, একটা ও কেন্দ্রীয় বৃত্তকে আঁকবো। তাহলে এই হলো আমার একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এবারে এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5। তাহলে এই যে এইটা হলো আমাদের ব্যাসার্ধ। কত বলে দিয়েছে? 5। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। ও বিন্দু থেকে এই ভাবো 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। তারপরে দেখো বলে দিয়েছে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে পি বিন্দু থেকে দুটো স্পর্শক রয়েছে, এই একটা স্পর্শক রয়েছে দেখো। তাহলে দেখো এই হলো একটা স্পর্শক, ঠিক আছে। তাহলে দেখো ব্যাসার্ধটাকে আমি তাহলে দেখো এইখানে আঁকলাম, এটার নাম মাপ হলো কত? 5। আচ্ছা, স্পর্শক দুটোর দেখবে নাম কি কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটা হলো পি কিউ, তাহলে এই জায়গাটা হলো কিউ। আরেকটা হলো পি আর, মানে যদি আমি এখানে এরকম ভাবে কাটি, তাহলে এই যে এই জায়গাটা হলো কি পি আর। তাহলে আবার এই জায়গাটাকে আমি যোগ করি, ঠিক আছে। আচ্ছা, কি কি এবারে আর মাপ বলে দিয়েছে, ও বিন্দু থেকে পি এর দূরত্ব। এই যে ও বিন্দু থেকে পি এর দূরত্ব কত বলে দিয়েছে, এইটার মাপ হলো কিন্তু দেখো বলেই দিয়েছে 13। ঠিক আছে, মাপ কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 13। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এই যে চতুর্ভুজটা পি কিউ ও আর, এই যে দেখো পি কিউ ও আর, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এইখানে দেখবে যেমন একটা চতুর্ভুজ রয়েছে, একটা ত্রিভুজও দেখো রয়েছে। দেখো ত্রিভুজটার নাম, এই ত্রিভুজটার নাম হলো পি কিউ ও। দেখো এই একটা ত্রিভুজ রয়েছে। আবার দেখো পি আর ও, দেখতে পাচ্ছ পি আর ও, এটাও কিন্তু একটা ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজ। তাহলে দেখো দুটো ত্রিভুজ মিলে তৈরি হয়েছে একটা চতুর্ভুজ। আমরা যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিই তাহলেই কি পেয়ে যাব আমরা? পেয়ে যাব পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল। আচ্ছা, এবারে দেখো আমি যদি এই ত্রিভুজটাই দেখি, এই ত্রিভুজটার নাম কি? পি কিউ ও। তাহলে দেখো আমি এখানে লিখছি ত্রিভুজ পি কিউ ও থেকে পাই, থেকে পাই বলে দেখো আমি লিখছি। খুব ভালো করে তোমরা কিন্তু এবার দেখবে। দেখো এইখানে অতিভুজ কোনটা, খুব যদি ভালো করে দেখো, দেখো এই যে ও থেকে কিউটা হলো লম্ব, ও থেকে কিউটা লম্ব, কার ওপর লম্ব? কিউ পি এর ওপর লম্ব। তার মানে হলো ও কিউ লম্ব কার ওপর লম্ব? ও কিউ লম্ব কিন্তু হলো কিউ পি এর ওপর। তাহলে এইটা যদি লম্ব হয় তাহলে এখানে হয়েছে 90 ডিগ্রি কোণ। আর 90 ডিগ্রির ঠিক উল্টো দিকের বাহুটা হলো অতিভুজ, তার মানে ওপি হলো অতিভুজ, ঠিক আছে। ওপি কি? ওপি মানে এই যে 13টা সেটাই হলো কিন্তু অতিভুজ, মনে রাখবে। 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে খুব ভালো করে দেখো, আমরা অতিভুজ এখান থেকে দেখতে পাচ্ছি কি, এই যে অতিভুজটা খুব ভালো করে দেখবে, অতিভুজ হলো কত? 13। তাহলে আমি পিথাগোরাসের সেই সূত্রটা লিখি, ওপির স্কোয়ার সমান সমান কি, এই যে লম্বর স্কোয়ার মানে ও কিউ এর স্কোয়ার, প্লাস ভূমি মানে কোনটা? এই যে ওপিটা, এই কিউপিটা, সরি কিউপিটা। তাহলে এই হলো অতিভুজ, অতিভুজের জায়গায় কত বসাবো? 13 বসাবো। ও কিউ এর জায়গাতে কত বসাবো? এই দেখো ও কিউ হলো 5, ঠিক আছে। আচ্ছা, কিউপি এর মানটা তো জানি না, 13 স্কোয়ার কত হবে? 169, 5-এর স্কোয়ার কত হবে? 25। আচ্ছা, এবারে ও কিউ এর মান, এই সরি কিউপি এর মান জানি না, 169, 25টাকে এই সাইডে আনছি, -25। কিউপি যেমন আছে রয়েছে, বিয়োগ করলে কত? 144। তাহলে দেখো কিউপি এর স্কোয়ার, স্কোয়ারটা এই সাইডে চলে আসবে, এই যে স্কোয়ারটা এই সাইডে চলে আসলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে কিউপি ইজুকাল টু কত পাচ্ছি আমরা? 144 এর √12। তার মানে এই যে এই বাহুটার মাপ আমরা কত পেলাম বলো তো? পেলাম হলো 12, ঠিক আছে। এবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, খুব ভালো করে দেখো। দেখো এই স্পর্শকের মাপ যদি 12 হয় তাহলে এই স্পর্শকের মাপও কি হবে? 12, কারণ আমরা উপপাদ্য নাম্বার 41-এ পড়েছি দুটো স্পর্শকের মাপ কিন্তু হয় সমান, ঠিক আছে। আচ্ছা, আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে, তার কারণ হলো দেখো এই ত্রিভুজের এই বাহুটাও 12, এই ত্রিভুজেরও এই বাহুটা 12, এইটার মাপও যদি 5 হয়,
এইটার মাপও 5 হবে। কেন হবে? কারণ দুটোই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর দুজনেরই একটা সাধারণ বাহু রয়েছে, সেটা হলো কত? 13। সেটা হলো আমাদের কত? 13। তাহলে দুটো ত্রিভুজের সব বাহুর মাপই তো সমান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজেরও ক্ষেত্রফল তাই হবে। তাহলে দেখো আমরা শুধু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। এই ভাবো ত্রিভুজ, এই যে ও পি কিউ, এই যে ত্রিভুজ হলো ও পি কিউ, এইটার ক্ষেত্রফল বের করি, মানে উপরের ত্রিভুজটার আর কি। ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, চলো এর ক্ষেত্রফল আমরা বের করি, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমরা ক্ষেত্রফল বের করবার সূত্র কি জানি? 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব, ভূমি ইন্টু লম্ব। তাহলে খুব ভালো করে দেখো, 1/2 ভূমির জায়গাতে আমরা কত বসাবো? ভূমি মানে আমি কোনটা বললাম? দেখো এইটা হলো লম্ব, তোমাদেরকে প্রথমেই বললাম এটা হলো লম্ব। ঠিক আছে, 5টা হলো লম্ব, ভূমি হলো তোমার এইটা, এইটা হলো ভূমি। তার কারণ এটা তো অতিভুজ হয়ে যাচ্ছে না, 90 ডিগ্রির বিপরীতটা যদি অতিভুজ হয়, তাহলে এইটা তো ভূমিই হবে অবশিষ্টটা। তাহলে ভূমি হচ্ছে কত? 12। আর লম্ব কত? লম্ব হলো 5। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা চলো কাটাকুটি করি, 2 1 কে 2, 12কে ভাগ করলে কত হবে? 6। তাহলে 6 ইন্টু 5 কত হচ্ছে? হচ্ছে কিন্তু 30 বর্গ সেমি। তাহলে শুধু একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত? এই যে ত্রিভুজটা, এই যে দেখো পিও কিউ, এইটার ক্ষেত্রফল হলো কত? হলো কিন্তু 30। তাহলে এইটারও ক্ষেত্রফল কত হবে? ওই একই হবে, 30 হবে। তাহলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? হবে কিন্তু 60, তাই না? তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে ক্ষেত্রফলটা কত হবে, হবে কিন্তু 60। পি কিউ ও আর, তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখবো, চতুর্ভুজ পি কিউ ও আর, চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে কি হবে? ক্ষেত্রফল হবে তোমার 30 + 30, তার মানে কত হবে? 60। বোঝা গেল? তাহলে দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে? 60টা দেখবে এ নাম্বার অপশানে কিন্তু রয়েছে, এই 60টা এ নাম্বার অপশানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? 3-এর দাগ। এবারে আমরা চলে যাব 4-এর দাগে। ঠিক আছে, দেখি 4-এর দাগে কি বলে দিয়েছে। তো দেখো 4-এর দাগে আমাদের কাছে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, 4-এর দাগ কিন্তু হলো প্রচন্ড ইম্পর্টেন্ট, 4 আর 5। বলে দিয়েছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ করেছে মানে হলো বাইরের দিক থেকে স্পর্শ করা, এই যে এই স্পর্শটাকে বলা হয় বহিঃস্পর্শ করেছে। এবার ব্যাসার্ধের মাপ কত? এই বৃত্তের ব্যাসার্ধের মাপ হলো 5, একটা বৃত্তের ব্যাসার্ধের মাপ হলো 5, আরেকটা বৃত্তের ব্যাসার্ধ হলো কত? দেখো বলে দিয়েছে 3 সেমি। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে আমাদের কাছে? বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত হবে? এখান থেকে এতটা 5 আর এখান থেকে এতটা 3, তাহলে টোটাল কত হবে? 5 আর 3 যোগ করলে হবে 8। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। কত নম্বর অপশানে রয়েছে? দেখো ডি নাম্বার অপশানে রয়েছে। বোঝা গেল? হয়ে গেল। দেখো এবারে আমরা চলে যাব 5-এরটায়। 5-এর দাগে দেখো বলে দিয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি, এবং দেখো বলে দিয়েছে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আচ্ছা, অন্তঃস্পর্শ মানে কেমন? অন্তঃস্পর্শ মানে এই দেখো, এই একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটার ভাবো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 3.5। ঠিক আছে, আরেকটা বৃত্ত রয়েছে, সেটা অন্তঃস্পর্শ করেছে, মানে এরকম। ঠিক আছে, এই হলো অন্তঃস্পর্শ করা, মানে কি ভেতর দিক থেকে স্পর্শ করলো। ঠিক আছে, তাহলে এই হলো দুটো বৃত্ত একে অপরকে অন্তঃস্পর্শ করলো। এবার এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? আমি যদি এইখান থেকে আঁকি, এই হলো কেন্দ্র, এখান থেকে হলো ব্যাসার্ধ, কত হচ্ছে? এখান থেকে এতটার মাপ হচ্ছে, দেখো বলে দিয়েছে 2 সেমি। তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ হলো এইখান থেকে পুরো এতটা, 3.5, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ হলো এইখান থেকে এতটা, 2। তাহলে জানতে চেয়েছে এই কেন্দ্রটা আর এই কেন্দ্রটার মধ্যে কতটা দূরত্ব। তাহলে তোমরাই বলো, এইখান থেকে এতটা 3.5, আর এইখান থেকে এতটা যদি হয় 2, তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রটা কত হবে? হবে 1.5, তাই না? 3.5 থেকে তুমি কি করবে? 2কে বিয়োগ করো, তাহলেই হয়ে যাবে 1.5 হবে। বোঝা গেল? পুরোটা 3.5, এইটুকুনি যদি হয় 2, তাহলে এই অংশটা কত হবে? 1.5 হবে, তাই না? তবেই তো এই 1.5 আর 2 মিলে হচ্ছে টোটাল 3.5। তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল, এটা কিন্তু সি নাম্বার অপশানে দেখবে
তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? চলো এবারে আমরা সত্য মিথ্যাগুলোয় চলে যাই। তো দেখো আমরা করে ফেললাম 11 দাগের এ গুলো। এবারে আমরা করব বি এর দাগের সত্য মিথ্যাগুলো। দেখো বি এর দাগের সত্য মিথ্যাতে কি বলে দিয়েছে? প্রথমেই দেখো বি এর দাগের যে সত্য মিথ্যাগুলো আছে সেখানে দেখো কি বলে দিয়েছে। বি এর দাগের একে, দেখি তো বি এর দাগের একে কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু পি, ঠিক আছে, অন্তস্থ একটি বিন্দু হলো পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে দেখো বলে দিয়েছে এখানে বৃত্তের একটা অন্তস্থ বিন্দু রয়েছে। অন্তস্থ মানে কি? বৃত্তের ভেতরে রয়েছে এরকম একটা বিন্দু। মানে ভাবো আমি এরকম একটা বৃত্তকে আঁকছি, অন্তস্থ মানে তুমি এই জায়গাটাতে ধরে নিতে পারো বিন্দুটাকে, এখানে এখানে তোমার যেখানে ইচ্ছা তুমি ধরে নিতে পারো পি বলে একটা বিন্দু রয়েছে, মানে ওর অন্তস্থ হলেই হলো, ওর ভেতরে থাকলেই হলো। আমি ধরে নিচ্ছি হলো পি। এবারে বৃত্তে যে স্পর্শকগুলো আঁকা যাবে তাদের মধ্যে একটা স্পর্শকও কিন্তু পি বিন্দুগামী হবে না, মানে পি এর উপর দিয়ে যাবে না। মানে ব্যাপারটা কেমন? ভাবো আমি একটা এখানে স্পর্শক আঁকছি, দেখো এই এই একটা স্পর্শক আমি আঁকলাম, এই স্পর্শকটা কি পি বিন্দুর ওপর দিয়ে গেল? গেল না। আবার দেখো আমি একটা এরকম স্পর্শক আঁকলাম, পি বিন্দুর ওপর দিয়ে তো গেল না। আবার দেখো আমি একটা এখানে স্পর্শক আঁকলাম, পি বিন্দুর ওপর দিয়ে গেল না। তাহলে দেখো এখানে যাই স্পর্শক আঁকি না কেন, তুমি যদি আমি যদি এরকমও আঁকি, এগুলো কিন্তু কেউ পি বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে না। তাহলে এটাই তো বলে দিয়েছে যে যে স্পর্শকগুলো আঁকা হবে সেগুলো কিন্তু পি বিন্দুগামী হবে না, মানে এরকম পি এর ওপর দিয়ে কিন্তু কেউ যাবে না। বোঝা গেল? তাই তো, পি এর ওপর দিয়ে কি কোনো স্পর্শক যেতে পারবে? পারবে না। তাহলে এটা হবে কি? সত্য হবে। বোঝা গেল? এটা হবে কি আমাদের? সত্য। এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। তাহলে দেখো দুয়ের দাগে কি বলে দিয়েছে, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল দুই এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দেখো এখানে বলে দিয়েছে একটি বৃত্তে, তাহলে দেখো এই হলো একটা ভাবো বৃত্ত, এই হলো একটা বৃত্ত। ঠিক আছে, এরকম ভাবে আমি একটা ভাবো বৃত্ত আঁকছি। এবারে দেখো বলে দিয়েছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার, তাহলে এখানে ভাবো একটা নির্দিষ্ট সরল রেখা ভাবো এরকম রয়েছে, এরকম একটা নির্দিষ্ট সরল রেখা রয়েছে। ঠিক আছে, নির্দিষ্ট সমান্তরাল সরলরেখার সমান্তরাল দুয়ের বেশি, কি বলে দিয়েছে, দুয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, মানে দেখো আমি এই রকম একটা স্পর্শক অঙ্কন করলাম, এর এই যে এই স্পর্শকের সমান্তরালে কিন্তু আমি এই একটাই মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবো। এই যে স্পর্শকটা, এর সমান্তরালে কিন্তু আমি এই একটাই স্পর্শক অঙ্কন করতে পারবো। সমান্তরালে, যদি সমান্তরালে না বলে দেয়, দেখো আমি তো এইখানেও একটা স্পর্শক আঁকতে পারবো, এখানেও তো আঁকতে পারবো, কিন্তু সমান্তরালে কোনটা আঁকতে পারবো? আমি যদি বলি ভাবো এই যে স্পর্শকটা যার আমি ভাবো নাম দিচ্ছি এবি, এই এবির সমান্তরালে আমি কটা কোন স্পর্শকটা আঁকতে পারবো? একটাই মাত্র স্পর্শক আঁকতে পারবো সমান্তরালে। এবার সমান্তরাল না বললে অনেক স্পর্শক আঁকা যাবে, সমান্তরালে আমি কিন্তু মাত্র এবির সমান্তরালে আর একটাই মাত্র স্পর্শক কিন্তু আমি আঁকতে পারবো। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে দুয়ের বেশি স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু দুয়ের বেশি তো যায় না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে কিন্তু মিথ্যা। বোঝা গেল? চলো আশা করি বুঝতে পারলে। এবারে আমরা কি করব? শূন্যস্থানগুলো করব। চলো শূন্যস্থানগুলো করব, আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো শূন্যস্থানের প্রথমে এই যে যেমন সি এর দাগের প্রথমেই দেখো কি বলে দিয়েছে, একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। ঠিক আছে, একটা সরল রেখা ভাবো, আমি আগে একটা বৃত্তকে আঁকি। ঠিক আছে, কি একটা বৃত্ত, একটা সরল রেখা ভাবো আমি এরকম ভাবে টানছি, একটা সরল রেখা বৃত্তকে, এই সরল রেখাটা বৃত্তকে দেখো এইখানে ছেদ করলো এই বিন্দুটাতে, আবার বৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে কি হলো, একটা সরলরেখা বৃত্তকে কি করলো, দুটো বিন্দুতে, এই একটা বিন্দুতে এই একটা বিন্দুতে ছেদ করলো। তাহলে যে সরল রেখাটা, মানে এই যে এবি সরল রেখাটা, যে সরল রেখাটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে, সেই সরল রেখাটাকে আমরা কি বলে থাকি? বলে থাকি কিন্তু ছেদক। ঠিক আছে, তাহলে তোমরা শূন্যস্থানে কি বসাবে? বসাবে কিন্তু ছেদক। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল একের দাগেরটা। ঠিক আছে, চলো বিয়ের দাগে দেখি কি বলে দিয়েছে। দেখো বিয়ের দাগে আমাদের বলে দিয়েছে, সরি দুয়ের দাগে বলে দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। দুটো ভাবো বৃত্ত রয়েছে যারা একে অপরকে স্পর্শ করছে না, ভাবো এই একটা বৃত্ত আর ভাবো এই একটা বৃত্ত, দুটো বৃত্ত রয়েছে।
দুজন দুজনকে স্পর্শ করছে না, তাহলে কটা স্পর্শক আঁকা যেতে পারে? কটা সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? এই দেখো, এই একটা স্পর্শক যেটা দুজনকেই স্পর্শ করে গেছে। আবার দেখো, এই একটা স্পর্শক দুজন মানে অর্থাৎ দুটো বৃত্তকেই স্পর্শ করে গেছে। এমন স্পর্শক আঁকবো যারা দুটোকেই স্পর্শ করছে, দুটো বৃত্তকেই স্পর্শ করছে, এমন স্পর্শক। আচ্ছা দেখো আরেকটা, এই দেখো, এই দেখো, এই আরেকটা স্পর্শক। ঠিক আছে। আচ্ছা আরেকটা, দেখো, এই দেখো, এই আরেকটা স্পর্শক। তাহলে দেখো কটা স্পর্শক আমি টানতে পারলাম, দেখো, ওপরে নিচে এরকম করে, আর এইরকম ক্রস করে দুটো। তার মানে টোটাল আমি দেখো চারটে স্পর্শক আঁকতে পারলাম। দেখো এই একটা, এই একটা, দুটো হলো তিনটে, ঠিক আছে, আর এই হলো চারটে। ঠিক আছে, তাহলে টোটাল আমি কটা স্পর্শক আঁকতে পারলাম? চারটে। ঠিক আছে, এবারে দেখো যে স্পর্শকগুলো এই রকম থাকে, এই ধরনের স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, আর যে স্পর্শকগুলো সোজা থাকে বা এরকম বেঁকে থাকে, এরকম থাকে, এই ধরনের স্পর্শককে বলা হয় কিন্তু তির্যক স্পর্শক। এটা একটু মনে রাখবে, কারণ 3 নাম্বারেরটাতে কিন্তু এরকমই কিছু একটা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চারটি স্পর্শক আঁকতে পারবো। যদি দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ না করে, তাহলে সর্বাধিক আমরা চারটে স্পর্শক আঁকতে পারবো, সাধারণ স্পর্শক আঁকতে পারবো। আচ্ছা এবারে দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে ভাবো বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে দেখো দুটি বৃত্ত পরস্পরকে বলে দিয়েছে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমি আগে দুটো বৃত্তকে আঁকি। ঠিক আছে, দুটো বৃত্তকে আঁকি। এই হলো দুটো বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। এই বিন্দুটাতে বহিঃস্পর্শ করেছে, এ বিন্দুতে। ঠিক আছে, ভালো কথা, এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তারপরে কি বলে দিয়েছে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো। তাহলে এ বিন্দুতে আমরা যে স্পর্শকটা আঁকতে পারবো, সেই স্পর্শকটা কি ধরনের স্পর্শক? আমি বলেছি যদি এই রকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এই ধরনের স্পর্শককে আমরা বলবো কিন্তু তির্যক স্পর্শক। ঠিক আছে, আর যদি এই রকম থাকতো, তাহলে তাকে আমরা কি বলবো? সরল সাধারণ স্পর্শক। তাহলে এই যে স্পর্শকটা, এটা কেমন স্পর্শক হবে? এটা হবে একটা তির্যক। ঠিক আছে, এটাকে আমরা তাহলে কি বলবো? তির্যক। ঠিক আছে, তাহলে দেখো তোমরা শূন্যস্থানে কি লিখবে? তির্যক সাধারণ স্পর্শক। আর এই রকম হলে এই ধরনের স্পর্শককে আমরা কি বলি? সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, আর এই ধরনের স্পর্শককে আমরা বলি কি? তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, 11 দাগের সবকটা আমাদের হয়ে গেল। এইবারে আমরা চলে যাব 12 দাগের গুলোতে। ঠিক আছে, 12 দাগের গুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা এবারে করব 12 দাগের একেরটা। 12 দাগের একে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে, যে ছবিটাকে দেখবে আমি এখানে এঁকেও নিয়েছি। এবারে অঙ্কতে কি বলে দিয়েছে, পাশের চিত্রে মানে এই চিত্রটাতে বৃত্তের কেন্দ্র ও, দেখতেই পাচ্ছি বৃত্তের কেন্দ্র হলো ও, এবং বি ও এ বৃত্তের ব্যাস, সেটাও আমরা দেখো এখান থেকে খুব ভালোভাবেই বুঝতে পারছি। দেখো বি ও এ হলো বৃত্তের ব্যাস, এই দেখো বি ও এ হলো বৃত্তের ব্যাস, ভালো কথা। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই দেখো পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কিত হয়েছে। দেখো এই একটা দেখো স্পর্শক যাচ্ছে, যেটা পি অবধি গেছে। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি হয়েছে? পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, স্পর্শকটা কি হয়েছে? বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই যে স্পর্শকটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে স্পর্শকটা যেটা বৃত্তকে স্পর্শ করে গেছে, এই স্পর্শকটা কি করেছে? এই যে বি এ, এই সরলরেখাটাকে কোথায় ছেদ করলো? টি বিন্দুতে ছেদ করেছে। এটা ভালো কথা, দেখতেই পাচ্ছি। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, কোন পিবিও 30 ডিগ্রি। পিবিও মানে কোনটা বলো তো? পিবিও মানে হলো এই যে পিবিও, দেখতে পাচ্ছ এইটা কত? দেখো বলে দিয়েছে 30 ডিগ্রি, খুব ভালো করে কিন্তু দেখবে। এইটা হলো 30 ডিগ্রি পিবিও। তাহলে আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে কোন পিটিএ। দেখো পিটিএ মানে হলো এই দেখো পিটিএ, অর্থাৎ এইটার মান কত আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে। তো খুব ভালো করে দেখো বুঝবে। দেখো এইখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই কোণটা কত বলে দিয়েছে? দেখো 30 ডিগ্রি। এই কোণটা হলো আমার কত? এই কোণটা হলো আমার 30 ডিগ্রি। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখো, এখানে আমরা দেখো দুটো বাহু দেখতে পাচ্ছি। দেখো এই একটা বাহু, দেখো ও থেকে বি, এটা হলো বৃত্তটার কিন্তু ব্যাসার্ধ, তাই না? দেখো কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো কি? ব্যাসার্ধ।
আচ্ছা, আরেকটা আমরা ব্যাসার্ধ পাচ্ছি কিন্তু। দেখো একটা ব্যাসার্ধ আমরা কি পেলাম? OB, তাই তো? দেখো OB এই একটা ব্যাসার্ধ পেলাম। আরেকটা ব্যাসার্ধ কি বলতো? আরেকটা ব্যাসার্ধ খুব ভালো করে দেখবে। এই দেখো এই কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্ধ, তাহলে এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। তাহলে OB আর OP হলো সমান। কেন সমান? কারণ ওরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওরা সমান। ওরা একই বৃত্তের কি? ব্যাসার্ধ, তাই না? তাই ওরা সমান। এইবারে খুব ভালো করে দেখবে কিন্তু, খুব ভালো করে দেখবে। এই যে ত্রিভুজটা, এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে। দেখো ত্রিভুজটার নাম হলো BPO। দেখতে পেয়েছ? এই ত্রিভুজের তাহলে আমরা দুটো বাহু সমান পেলাম। দেখো এই বাহুটা সমান, এই যে এই বাহুটা। আর কোন বাহুটা সমান? এই যে BO বাহুটা সমান, কারণ ওরা একই, আমরা কি বলতে পারি? ওরা একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল তো? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এই বাহু দুটো সমান। এইবারে এই যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো খুব ভালো করে দেখবে এই কোণটা, এই যে এই কোণটা দেখতে পেয়েছো? এই যে আমি যেটাকে পুরো এরকম নীল কালি দিয়ে চিহ্নিত করছি, এই কোণটা কত বলে দিয়েছে? 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই দুটো বাহু সমান হলে, এই দুটো বাহু সমান হলে এই কোণটা আর এই কোণটা হবে সমান, একই। বোঝা গেল? এরা দুজন হবে কিন্তু একই। কেন একই হবে? কারণ এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাই এই কোণটা আর এই কোণটা কত হবে? সমান। এইটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এইটাও হবে কত? 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি? লিখতে পারি কোণ। খুব ভালো করে দেখবে কোণ। এই কোণটার মান 30 ডিগ্রি বলেই দিয়েছিল, এই কোণটার মান অর্থাৎ BPO। তাহলে দেখো কোণ BPO আর এই কোণটা, এই যে OBP, OBP এরা দুজন হলো সমান এবং তাদের মান কত? 30 ডিগ্রি। কেন এরা দুজন সমান আমি বলছি, তার কারণ হলো এই দুটো বাহু সমান বলে, P থেকে O আর B থেকে O। P থেকে O আর B থেকে O সমান, সেই জন্য। বোঝা গেল? তাহলে আমি এখানে এরকম ভাবে লিখছি, যেহেতু PO সমান সমান BO। ঠিক আছে, আমি এরকম ভাবে লিখছি, যেহেতু PO ইজ ইকুয়াল টু BO, সেই জন্য এরা দুজন সমান। বোঝা গেল? এই দুটো কোণ সমান। তাহলে আমি এবারে ছবির মধ্যে এবার একটু পরিষ্কার করে এখানটায় লিখি। ঠিক আছে, খুব ভালো করে দেখো এই জায়গাটাতে। তাহলে এই কোণটা কত? আমি যদি এখানে কাটি, দেখো তাহলে এই কোণটা হলো আমার কত? 30 ডিগ্রি। মনে রাখবে এই কোণটা 30 হলে এই কোণটাও হলো 30। ঠিক আছে, এত দূর তোমরা বুঝতে পারলে? চলো এইবারে পাশের ত্রিভুজে আসি, যে ত্রিভুজটার নাম হলো ও, এই যে POT। দেখতে পেয়েছো? POT এই একটা ত্রিভুজ, দেখো POT। এখানে দেখো OP লম্ব, OP লম্ব কার উপর লম্ব? কার উপর লম্ব? TP বা PT স্পর্শকের উপর। PT স্পর্শকের উপর এই যে OP লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি? OP লম্ব কার উপর লম্ব? দেখো পিটি এর ওপর লম্ব। তাহলে আমরা বলতে পারি লম্ব হলে এই কোণটা কত হয় বলো তো? এই কোণটা কত হবে লম্ব হলে? তোমরাই বলো এই কোণটা কত হবে তাহলে? এই কোণটা তাহলে হবে, দেখো এই লাইনটা গিয়ে পড়ছে স্পর্শকের ওপর, তার মানে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না? এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দেখো আমরা বলতে পারি, সুতরাং এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? আমরা বলতে পারি যে কোণ, এই যে OPT, OPT কত? 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু বের করতে হবে এই কোণটা, এই কোণটার মান। ঠিক আছে, তো এইবারে দেখো আমরা কি করব। প্রথমে আমি কোন ত্রিভুজটা নিয়ে করছিলাম? এই ত্রিভুজটা নিয়ে। তারপরে আমি কোন ত্রিভুজে এলাম? এই যে এই ত্রিভুজটা, এই যে POT, এই ত্রিভুজটায়। এবারে আমি দুটো ত্রিভুজকে মিলিয়ে টোটাল বড় ত্রিভুজটাকে নিয়ে করব। বড় ত্রিভুজটাকে নিয়ে করব মানে কি? বড় ত্রিভুজটা নিয়ে করব মানে, দেখো খুব ভালো করে দেখবে, আমি না এই দাগটাকে মুছেই দিচ্ছি এখান থেকে। আমি এই দাগটাকে ভাবো এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে আমি দেখো এখানে একটাই মাত্র ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজটার নাম কি? বি PBT। দেখতে পাচ্ছ? PBT। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো কি লিখছি? PBT, ত্রিভুজ PBT থেকে পাই। ত্রিভুজ PBT থেকে পাই। ঠিক আছে, ত্রিভুজ PBT থেকে পাই। তাহলে এই ত্রিভুজ PBT-তে আমি দুটো কোণের মাপ কিন্তু জানি। প্রথম এই বি কোণটার মাপ জানি। বি মানে কি? এই যে
পি বি টি এই কোণটার মাপ কিন্তু আমি জানি, পি বি টি এই কোণটার মাপ কত জানি আমি, 30 ডিগ্রি। আচ্ছা বলো তো এবারে তাহলে এই কোণটার মাপ কত? এই পুরো ত্রিভুজটার এই কোণটার মাপ পুরো এইখান থেকে এতটার মাপ কত হবে? খুব ভালো করে দেখবে, যখন ওই এই দাগটা ছিল তখন এখানে একটা 30 ডিগ্রি কোণ ছিল, তাই না? আর এখানে কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। তাহলে তোমরাই আমাকে বলো এই কোণটার টোটাল মাপ কত হচ্ছে? এই কোণটার টোটাল মাপ এই 30 আর এই 90, তাই না? তাহলে টোটাল হচ্ছে কত? এই যে বি পি টি, এই যে বি পি টি এর টোটাল মাপ হলো তোমার 30 যোগ কত, 90, অর্থাৎ আমরা কত বলতে পারি, 120। তাহলে একটা ত্রিভুজের এই কোণটা কত? এই কোণটা আমি যদি মুছে দিই একেবারে, এই কোণটা হলো 120, ঠিক আছে? এই কোণটা 30, তাহলে এই কোণটা কত হবে বলো? এই কোণটা কত হবে? অর্থাৎ পি টি বি কত হবে? পি টি বি কত হবে তাহলে? 180 থেকে আমরা কি করব, বিয়োগ করব এই দুটো কোণকে, 120কে আর 30কে বিয়োগ করলেই তো পেয়ে যাব, তাই না? তাহলে কত হবে? বিয়োগ করলে হবে কিন্তু 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি কত পেলাম? এই কোণটা আমি পেলাম কিন্তু 30 ডিগ্রি। বোঝা গেল? এবারে এই কোণটার কিন্তু, এই কোণটার কিন্তু দুটো নাম হতে পারে। এক পি টি বি এটাও একটা নাম, আবার দেখো পি টি এ এটা ওই একই নাম। দেখো পিটিবি মানেও এই কোণটা, আবার পিটি এ তার মানেও কিন্তু সেই এই কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লিখতে পারি কিন্তু অতএব কি লিখতে পারি, কোণ পিটিএ, পিটিএ ইজুকাল টু ওই একই জিনিস হচ্ছে কিন্তু কত, সেটা 30 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। বোঝা গেল? হয়ে গেল আমাদের 12 দাগের 1, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 12 দাগের 2-তে। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব কতর দাগ, এবারে আমরা করব কিন্তু 12 দাগের 2-এরটা। দেখো 12 দাগের 2-তে একটা ছবি দেখবে, অঙ্কের মধ্যে দেখবে বলেই দিয়েছে, একটা ছবি দেখবে অঙ্কের পাশে বলে দেওয়াই রয়েছে, এবং কি বলে দেওয়া রয়েছে চলো সেটা আমরা একটু পড়ে ফেলি। দেখো এখানে বলে দেওয়া রয়েছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি বৃত্তে পরিলিখিত। বৃত্তে পরিলিখিত মানে কি? বৃত্তের বাইরে ত্রিভুজকে বলে পরিলিখিত। দেখো বৃত্তের বাইরে একটা ত্রিভুজ রয়েছে এবিসি, তারপরে দেখো কি বলে দিয়েছে, এপি ইজুকাল টু কত বলে আচ্ছা পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ ত্রিভুজটা বৃত্তকে একবার পি বিন্দুতে, একবার কিউ বিন্দুতে, একবার আর বিন্দুতে স্পর্শ করেছে। তারপরে দেখো বলে দিয়েছে যদি এপি ইজুকাল টু 4 সেমি হয়, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এপি, এপি মানে কোন জায়গাটা? এই দেখো এই এ থেকে শুরু করে এই পি পর্যন্ত, এই এ থেকে শুরু করে এই পি পর্যন্ত যদি হয় 4 সেমি, তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে, আচ্ছা তারপরে দেখো বলে দিয়েছে বিপি 6 সেমি। বিপি মানে কি? এই দেখো এই পি থেকে এই হলো বি, এই এতটা পর্যন্ত, এই এখান থেকে এই এতটা পর্যন্ত কত বলে দিয়েছে? 6 সেমি। আচ্ছা তারপরে দেখবে বলে দিয়েছে এসি কত বলে দিয়েছে? 12 সেমি এসি। আচ্ছা দেখো এসি মানে কি? এসি মানে হলো দেখো এই এ থেকে শুরু করে পুরো এই সি পর্যন্ত, এটা দেখো টোটালটা কত বলে দিয়েছে? 12 সেমি। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে বলো তো? দেখো আমাদের কাছে আরেকটা জিনিস বলে দিয়েছে বিসি এক্স 6 সেমি। এই দেখো এই হলো বি, এই হলো সি, এই দেখো বিসি, বি থেকে শুরু করে পুরো এই সি পর্যন্ত, এইটা দেখো কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু এক্স সেমি, ঠিক আছে? এক্স সেমি। বোঝা গেল? তাহলে এইবারে বলে দিয়েছে এক্স এর মান কত, এক্স এর মান কত, তার মানে এক্স এর মান মানে কি? আমাকে বি থেকে সি এর মানটা বের করতে হবে। এইবারে এই অঙ্কটা বোঝবার জন্য তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই, একটা উদাহরণ বলি, ঠিক আছে? ভাবো এই হলো একটা বৃত্ত, বৃত্তের এই হলো কেন্দ্র, আর এটাকে আমরা কি বলি? বৃত্তের বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা যায়। ভাবো দেখো এই একটা স্পর্শক আর এই একটা স্পর্শক। এবার আমি স্পর্শকগুলোকে আমি ছোট করে দিচ্ছি। এই যে স্পর্শক এখান থেকে এতটার যা মান হবে, এখান থেকে এতটারও কিন্তু ঠিক তাই মান হবে। বোঝা গেল? আবার দেখো আমি আবার একটা এরকম ছবি আঁকছি, ঠিক আছে? আচ্ছা এবারে ভাবো আমি বহিস্থ বিন্দুটাকে না আমি এই রকম জায়গাতে করছি। তাহলে এবারে দেখো এই দেখো এই বহিস্থ বিন্দু থেকে দেখো এই একটা স্পর্শক আঁকা গেল, আবার দেখো এই একটা স্পর্শক আঁকা গেল। তাহলে স্পর্শক এরকমও তো আঁকা যায়, তাই না? তাহলে এই হলো একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে দেখো আরেক এরকম দুটো স্পর্শক আঁকা গেল। তাহলে দেখো এই স্পর্শকটারও যা মাপ হবে এই স্পর্শকটারও কি ওই একই মাপ হবে। তাহলে এবারে দেখো তোমরা
ছবির মধ্যে দেখবে এখানে। দেখো এই হলো একটা বহিস্থ বিন্দু যার নাম হলো এ। ঠিক আছে, এই হলো এ বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকে দেখো এই একটা স্পর্শক আঁকলাম, আবার এই বহিস্থ বিন্দু থেকে দেখো এই একটা স্পর্শক আঁকলাম। ঠিক আছে, দেখো তাহলে এই যে এপি একটা স্পর্শক আর এ আর একটা স্পর্শক, দুজনের মান কি হবে? সমান। ঠিক আছে, মানে তোমার এপি যদি হয় 4, তাহলে এ আরও কত হবে? হবে কিন্তু 4, মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? এপি যদি হয় তোমার আর এ আর দুজনেই কি হবে? সমান হবে, এবং সেটা কত হবে? 4 সেমি হবে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আবার দেখো এইটা একটা বহিস্থ বিন্দু, ঠিক এই ছবিটার মতো। দেখো এইটা একটা বহিস্থ বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে দেখো এই একটা স্পর্শক বিপি, আবার দেখো এই একটা স্পর্শক যার নাম হলো বি কিউ। বোঝা গেল তো? তাহলে বিপির যা মান হবে বি কিউ এর ওই একই মান হবে, বিপি এর যা মান হবে বি কিউ এর ওই একই মান হবে। বি থেকে পি যদি হয় কত? 6, তাহলে বি থেকে কিউও কত হবে? হবে কিন্তু 6 সেমি। আশা করি বুঝতে পারলে। আবার দেখো এইটা একটা বহিস্থ বিন্দু সি, সেখান থেকে দেখো এই একটা স্পর্শক যার নাম হলো সি আর, আবার দেখো এই একটা স্পর্শক যার নাম হলো সি কিউ, দুজনেরই মান কিন্তু সমান হবে। সি আর এর মান যা হবে সি কিউ এর মান কিন্তু তাই হবে। এবার এটা যে কত হবে সেটা একটু চলো আমরা দেখি। দেখো এ থেকে পুরো সি এর মান কত জানি আমরা? 12। তার মধ্যে এ থেকে আর এর মান কত আমরা জানি? এ থেকে আর এর মান হলো 4। তাহলে আর থেকে সি এর মান কত হবে? আর থেকে সি এর মান কত হবে? টোটালটা 12, এইটুকুনি যদি হয় 4, তাহলে আর থেকে সি এর মান কত হবে? হবে 8 হবে, তাই না? 12 থেকে 4কে বিয়োগ করব, অর্থাৎ 12 থেকে আমরা 4কে বিয়োগ করব, করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 8 সেমি। এবারে এই যেটা আমি তোমাদেরকে বোঝালাম এটা এবার তোমাদেরকে একটু লিখে লিখে করতে হবে। অর্থাৎ কিরকম ভাবে করবে দেখো, খুব ভালো করে দেখবে। প্রথমে এই যে বহিস্থ বিন্দু এ থেকে যে দুটো স্পর্শক আমরা পেলাম সেটাকে আমরা আগে লিখব বহিস্থ, বহিস্থ এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে দুটি স্পর্শক যেটা আমরা পেলাম, দুটি স্পর্শক, দুটো স্পর্শক আমরা কি কি পেলাম? স্পর্শক, ঠিক আছে, দুটি স্পর্শক হলো কি কি পেয়েছি আমরা? বলো, দুটো স্পর্শক এপি আর এ আর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এপি ইজ ইকুয়াল টু এ আর, দুজনের মানই কিন্তু সমান হবে, এবং সেটা কত হবে? 4 সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আরেকটা দেখি আমরা স্পর্শক। আর বি বিন্দু থেকে যে দুটো স্পর্শক পেয়েছি বিপি আর বিকিউ, তাহলে আমরা আবার এখানে লিখবো বহিস্থ, আবার আমরা কি লিখবো? বহিস্থ বি বিন্দুর, বি বিন্দু থেকে দুটি, বি বিন্দু থেকে দুটি স্পর্শক আমরা কি পেলাম? দুটো স্পর্শক, দুটো স্পর্শক হলো কি কি পেলাম বলো? এই দেখো বিকিউ আর বিপি, তাই না? বা বিপি ইজ ইকুয়াল টু কি? বিকিউ, এবং তাদের মাপ আমরা কত পেয়েছি দেখো? 6 সেমি কিন্তু। ঠিক আছে, আমি দেখো এখানে লিখছি কি? 6 সেমি। আশা করি বুঝতে পারলে। তারপরেই দেখো বহিস্থ সি বিন্দু থেকে দুটো স্পর্শক পেয়েছি সি আর আর সি কিউ। ঠিক আছে, আবার আমরা লিখবো কি? বহিস্থ, বহিস্থ সি বিন্দু থেকে, বহিস্থ সি বিন্দু থেকে দুটি স্পর্শক, দুটি স্পর্শক, বহিস্থ সি বিন্দু থেকে দুটো স্পর্শকের নাম কি? সি আর, আর কি আমরা জানি? সি কিউ, তাই না? আচ্ছা, এদের মান কত আমরা জানি? 8 সেমি। আশা করি বুঝতে পারলে। তাহলে বি কিউ এর মান কত? তোমরা যদি খুব ভালো করে দেখো এখানে আবার, দেখো বি কিউ এর মান, দেখো এই যে এখানে লেখাই রয়েছে, দেখো বিপি আর বি কিউ কত? 6 সেমি। তাহলে দেখো বি থেকে পি যদি হয় 6, তাহলে বি থেকে কিউ কত হবে? এই এতটা পর্যন্ত, বি থেকে শুরু করে এই কিউ পর্যন্ত হবে কত? 6, তাই না? আবার দেখো সি আর যদি হয় 8, তাহলে সি থেকে কিউ কত হবে? দেখো লেখাই তো রয়েছে, দেখো সি কিউ হবে 8, তাই না? সি থেকে এই কিউ পর্যন্ত হবে কত? 8। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে পুরো বি থেকে সি এর মান কত। তাহলে এখান থেকে এতটা 6 আর এখান থেকে এতটা 8, মানে কি? 14, তাই না? তাহলে অতএব আমরা কি বলতে পারি? এক্স এর মান, এক্স মানে, এক্স এর মান কত হবে? এক্স মানে কি ধরে নেওয়া হয়েছে? বিসি, মানে বিসির মান আর এক্স এর মান ওই একই। তাহলে এক্স এর মান কত হবে তোমার? বলো, 6 আর যোগ 8 অর্থাৎ কত হবে? 14 সেমি। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।
বারোর দাগের দুয়েরটা আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব বারোর দাগের তিনে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, বারোর দাগের তিনেরটা। তিনের ছবিটাকেও কিন্তু আমি এঁকে নিয়েছি, পাশে দেখবে আঁকা রয়েছে যেহেতু আমি আগে থেকেই এঁকে নিয়েছি। এবারে দেখো কি বলে দিয়েছে, তিনের দাগেরটায় দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে এ কমা বি কমা সি কেন্দ্র বিশিষ্ট তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ তিনটে বৃত্ত রয়েছে। এই দেখো এটা হলো এ কেন্দ্রীয় বৃত্ত, দেখতে পাচ্ছ তো দুজনকে দেখো বহিঃস্পর্শ করেছে। এটা হলো দেখো বি কেন্দ্রীয় বৃত্ত, এটা সি কেন্দ্রীয় বৃত্ত। প্রত্যেকটা দেখো প্রত্যেকটাকে কিন্তু স্পর্শ করেছে। তারপরে দেখো কিসের কিসের মাপ বলে দিয়েছে, এ বি 5 সেমি। এ বি মানে কোনটা, এই দেখো এই হলো এ থেকে শুরু করে এই হলো বি পর্যন্ত। এই এ বির মাপ দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 5 সেমি, ঠিক আছে। আর দেখি কিসের মাপ বলে দিয়েছে, বিসি 6 সেমি। তাহলে দেখো এই হলো বি থেকে শুরু করে পুরো এই সি পর্যন্ত কত, 6 সেমি, ঠিক আছে 6 সেমি। তারপরে দেখো তারপরেরটাই কি জানতে চেয়ে বলে দিয়েছে, সিএ 6 সেমি। আবার দেখো বলে দিয়েছে বিসি হলো 7 সেমি, সরি সরি সরি, বিসি এটা হলো কত, 7 সেমি। মানে হলো এই বি থেকে শুরু করে এই সি পর্যন্ত হলো 7 সেমি। সি এ 6 সেমি, সি এ এই দেখো এই সি থেকে শুরু করে পুরো এই এ পর্যন্ত হলো কত, আমাদের 6 সেমি। এগুলো তো বলেই দিয়েছে। এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। খুব ভালো করে কিন্তু এবারে বুঝবে। ব্যাসার্ধ মানে কোনটা, ব্যাসার্ধ মানে হলো যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত লাইনকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত। তাহলে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা এ কেন্দ্রীয় বৃত্ত কোনটা, এটা হলো এ কেন্দ্রীয় বৃত্ত। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত, মানে এ থেকে শুরু করে কিউ পর্যন্ত, এটাও একটা ব্যাসার্ধ। আবার দেখো কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত অর্থাৎ পি পর্যন্ত, এ থেকে শুরু করে পি পর্যন্ত। তার মানে আমাকে এ কিউ আর এপি দুটোর মান তো একই হবে, দুটো ব্যাসার্ধের মাপ তো সমান হয়, তোমরা জানো ব্যাসার্ধের মাপ সর্বদা সমান হয়। এরা দুজন সমান হবে এবং সেটা তাহলে কত হবে এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। খুব ভালো করে দেখবে কিন্তু এবারে দেখো এইখানে প্রথমেই এই যে দেখো খুব ভালো করে দেখবে, দেখো এই যে সি কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র পর্যন্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত পুরোটার মাপ দেখো কত, 7। আবার দেখো সি থেকে শুরু করে এই বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত মাপ হলো কত, 6। আবার দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত মাপ হলো কত, 5। এইটুকুনি কিন্তু বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এই যে সি কেন্দ্রীয় বৃত্ত ভাবো রয়েছে, এই যে সি কেন্দ্রীয় বৃত্ত তার ব্যাসার্ধ কোনটা, এইটা আর এইটা। তো আমি ধরে নিচ্ছি সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হলো, জানি তো না কত, এক্স ধরে নিচ্ছি। আবার সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এটাও কিন্তু, ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি, বোঝা গেল। তাহলে যেটা আমি করলাম সেটাকে আমি এবারে লিখবো এখানে। কি লিখবো, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমি তো জানি না কত, আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ মানে কি, সি থেকে শুরু করে এই আর পর্যন্ত এইটুকুনির মাপ, ঠিক আছে। ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি এক্স সেমি। এবং যেহেতু এটা আমি নিজে থেকে ধরে নিলাম তাই জন্য পাশে আমি দেখো লিখে রাখছি ধরি বলে। আবার দেখো সি এর পরে দেখো বি, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বি থেকে শুরু করে পি আর বি থেকে শুরু করে আর পর্যন্ত, তাই তো। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তের বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তোমরা, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমি তো জানি না, তাই না। আমি ধরে নিচ্ছি এই যে বি থেকে এই যে আর পর্যন্ত এটার মাপ হলো আমি ধরে নিচ্ছি ওয়াই। আবার দেখো এই যে বি থেকে শুরু করে এই পি পর্যন্ত এটারও মাপ আমি ধরে নিচ্ছি ওয়াই, ঠিক আছে। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ওয়াই সেমি, ঠিক আছে। আচ্ছা এগুলো আমি যেহেতু ধরে নিচ্ছি পাশে আমি কি বলে লিখবো, ধরি বলে, ঠিক আছে। আমি এখানে লিখছি ধরি বলে, বোঝা গেল। নেক্সট এবারে আমরা চলে আসবো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধতে। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কি হবে, এ থেকে এই যে এই পি পর্যন্ত আর হবে এ থেকে এই কিউ পর্যন্ত, তাই না। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, এ কেন্দ্রীয় এ কেন্দ্রীয় বৃত্তের কি লিখবো, এ কেন্দ্রীয় বৃত্তের
ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কি হবে? জেড। আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে এই যে এপিটা হলো কত? জেড। আর এ থেকে কিউ এটাও হলো কি? জেড। বোঝা গেল? সেমি। পাশে কিন্তু তোমরা লিখবে ধরি বলে, আমি আর এখানে লিখছি না, ধরি বলে লিখবে। এইবার ছবিটা কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো ছবিটা। দেখো এই যে বি থেকে শুরু করে আর পর্যন্ত কত আমি ধরে নিয়েছি? ওয়াই, তাই না? আমি ধরে নিয়েছি কি? ওয়াই। আবার দেখো এই আর থেকে শুরু করে এই যে সি পর্যন্ত আমি কত ধরে নিয়েছি? দেখো এক্স, তাই না? তাহলে এই যে বি থেকে শুরু করে আর পর্যন্ত ওয়াই, আর থেকে শুরু করে সি পর্যন্ত কি? এক্স। তাহলে এই টোটালটা কি হবে? ওয়াই প্লাস এক্স। আর আমরা জানি টোটালটার মাপ কত, অর্থাৎ এই যে বি থেকে শুরু করে এই যে সি এর মাপ আমরা কত জানি? দেখো এখানে লেখাই রয়েছে, দেখো বি সি এর মাপ হলো কিন্তু 7। বোঝা গেল? তাহলে এইটা ইজুকাল টু আমি কত পেলাম? পেলাম কিন্তু 7। ঠিক আছে? এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। বোঝা গেল? এইবারে আবার খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এই সি থেকে শুরু করে এই কিউ এর মাপ কত? দেখো আবার দেখো সি থেকে শুরু করে কিউ আমরা কত ধরে নিয়েছি? এক্স। তাহলে দেখো আমি আবার এখানে লিখছি এক্স প্লাস, আবার দেখো এই যে কিউ থেকে শুরু করে এ এর মাপ কত? কিউ থেকে শুরু করে এ এর মাপ আমি কত ধরে নিয়েছি? জেড। ঠিক আছে, তার মানে পুরো সি থেকে শুরু করে এই যে এ এর মাপ কত? এক্স প্লাস জেড, সেটাই লিখলাম। আর বইয়ের মধ্যে কত বলে দেওয়া রয়েছে? এই যে সি থেকে শুরু করে জেড, এই এ এর মান, সি থেকে শুরু করে এ এর মান কত হবে? বইয়ে কত বলে দেওয়া রয়েছে? এই দেখো সি থেকে শুরু করে এ এর মান কত বলে দেওয়া রয়েছে? সি থেকে শুরু করে এ এর মান 6। তাহলে দেখো আমি এখানে লিখছি কি? 6। বোঝা গেল? আরেকটা দেখবে লাস্ট, বি থেকে শুরু করে এই পি এর মান কত? বি থেকে শুরু করে পি এর মান আমি দেখো ধরে নিয়েছি ওয়াই। ঠিক আছে, আবার দেখো এই যে পি থেকে শুরু করে এ এর মান কত? ধরে নিয়েছি দেখো জেড, তাই না? তাহলে আমি যদি বলি পুরো বি থেকে শুরু করে এ এর মান কত? দেখো বি থেকে এই পি এর মান এক্স, আবার এই পি থেকে এ এর মান জেড, তাহলে টোটাল কত হবে আমার? টোটাল হবে কি? ওয়াই প্লাস জেড, তাই না? ওয়াই প্লাস জেড। আর বইয়ের মধ্যে দেখো এই পুরো বি থেকে শুরু করে পুরো এ এর মান কত বলে দিয়েছে? এই দেখো বি এ কত বলে দিয়েছে? 5 সেমি, তাই না? তাহলে দেখো আমি এখানে কত লিখবো? লিখবো কিন্তু 5 সেমি। সেমি। বোঝা গেল? এবার আমি এই পুরোটাকে যদি যোগ করি তাহলে কত হবে? খুব ভালো করে দেখো, পুরোটাকে যদি আমি যোগ করি তাহলে কত দাঁড়াবে? দেখো এই একটা ওয়াই, এই একটা ওয়াই, দুটো ওয়াই তাহলে 2 ওয়াই, এই একটা এক্স, এই একটা এক্স, দুটো এক্স তাহলে কি হবে? 2 এক্স, এই একটা জেড, এই একটা জেড, দুটো জেড তাহলে কি হবে? 2 জেড। বোঝা গেল? আচ্ছা এখানে দেখো 7 আর 6 কত? 7 আর 6 হলো 13। 13 আর 5-এ কত হবে? 18। বোঝা গেল? চলো কমন নিই, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, 2 যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে? ওয়াই প্লাস এখান থেকে 2 কমন গেলে এক্স, এখানে কি পড়ে থাকবে? 2 কমন গেলে জেড। ঠিক আছে, তাহলে দেখো দুইটা, এবার এখানে দেখো কি রয়েছে? এই যে দুইটা কমন নিয়েছি, দেখো দুইটা গুণ রয়েছে। দুইটা যদি এই সাইডে চলে যায় তাহলে কি হবে? ওয়াই প্লাস এক্স প্লাস জেড ইজুকাল টু কত হবে তখন? এবারে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে তো, তাই না? তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস জেড ইজুকাল টু হয়ে যাবে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9। বোঝা গেল? এবার এটার আমি নাম দিচ্ছি 4 নাম্বার সমীকরণ বলে। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে আমাকে কি বের করতে হবে? খুব ভালো করে কিন্তু দেখবে, এই দেখো এই হলো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। মানে আমাকে এই যে এ থেকে কিউ বের করতে হবে, মানে জেড এর মানটা বের করলেই হবে, বা এ থেকে পি বের করতে হবে। তার মানে কি জেড এর মানটা মোট কথা বের করতে হবে। তাহলে এই জায়গাটা থেকে আমাকে জেড এর মানটা বের করতে হবে, আর বাকি এই দুটোকে আমরা কি করব? বাদ দিয়ে দেব, মানে বিয়োগ করে দেবো, এখান থেকে বিয়োগ করে দেবো। কাকে কাকে বিয়োগ করব? এক্স আর ওয়াই কে। তার মানে এক্স আর ওয়াই কোথায় রয়েছে? দেখো এই 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণের মধ্যে এক্স ওয়াই দিয়ে কোনটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দেবো। এই দেখো 1 নাম্বার সমীকরণটা দেখো, এক্স ওয়াই দিয়ে এটা রয়েছে। ঠিক আছে, এইটাকে বাদ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? চলো তাহলে আমরা এইখানটাতে লিখছি, হ্যাঁ দেখো এইখানটাতে আমি লিখছি কি থেকে আমরা কাকে বিয়োগ করব? 4 নাম্বার সমীকরণ থেকে। 4 নাম্বার থেকে কাকে বিয়োগ করব? 1 নাম্বারকে।
1 নম্বর বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই। ঠিক আছে? চলো বিয়োগ করি আমরা। দেখো ৪ নাম্বার সমীকরণে দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু y প্লাস x, y প্লাস x প্লাস z, সেখান থেকে আমি বিয়োগ করব। আচ্ছা ইকুয়াল টু কত লেখা রয়েছে? ৯, তাই তো? সেখান থেকে আমি বিয়োগ করব কাকে? ১ নাম্বারকে। দেখো ১ নাম্বারে কি লেখা রয়েছে? y প্লাস x, তাই তো? y প্লাস x। আবার সেখান থেকে আমরা বিয়োগ করব। এখানে দেখো কত লেখা রয়েছে? 7। 7 কে বিয়োগ করব, করলে কত পাবো দেখো। দেখো এখানে রয়েছে y প্লাস x প্লাস z মাইনাস y মাইনাস a প্লাস a মাইনাস, আচ্ছা ৯ থেকে ৭ বিয়োগ করলে কত হবে? ২। তাহলে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটবে, মাইনাস এক্স প্লাস এক্স কাটবে। তাহলে পড়ে থাকছে কি জেড ইজুকাল টু কত? ২। ঠিক আছে, জেড ইজুকাল টু ২ মানে এই দেখো এখান থেকে এতটা কত, জেড এর জায়গাতে আমি লিখবো ২। আবার দেখো এই যে জেড এর জায়গাতে আমি কি লিখবো? ২। তার মানে এই যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এতটা ২, এখান থেকে এতটাও ২। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এই হয়ে গেল আমাদের ১২ দাগের ৩-এরটা। ভালো করে নোট ডাউন করো। চলে যাবো এবারে ১২ দাগের ৪-এ। তো দেখো এবারে আমরা করব ৪-এর দাগের অঙ্কটা। দেখো ৪-এর দাগেরটাকে আমি এখানে এঁকেও ফেলেছি, বইয়েও যেমন আঁকা রয়েছে। দেখো বলে দিয়েছে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি, দেখতেই পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্ত যার বহিস্থ বিন্দু সি, খুব ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে সি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে এখান থেকে আঁকা স্পর্শকটা এই দেখো পি বিন্দুতে, আর এই যে এই স্পর্শকটা কোথায়? এই যে কিউ বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তারপরে দেখো কি বলে দিয়েছে? স্পর্শ করেছে, সরি। বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক, ঠিক আছে, আর বিন্দুতে আরেকটা এরকম স্পর্শক আঁকা হয়েছে, আর বিন্দুর উপর দিয়ে দেখো আরেকটা এরকম স্পর্শক আঁকা হয়েছে। অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউ কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই যে সিপি কে, এই দেখো এই সিপি কে, হ্যাঁ, আর এই যে সিকিউ দেখতে পাচ্ছ তো, এই দুটো স্পর্শককে এই স্পর্শকটা কি করেছে? এ আর এই বি বিন্দুতে স্পর্শ করেছে। খুব ভালো কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে যদি সিপি ইজুকাল টু ১১ হয়। দেখো সিপি মানে তোমরা বুঝতে পারছো তো, এই দেখো এই সি থেকে শুরু করে পুরো এই পিটা এই এতদূর পর্যন্ত যদি হয় ১১, সিপি ইজুকাল টু যদি হয় ১১ সেমি, আর দেখো কিসের মাপ বলে দিয়েছে? বিসি 7 সেমি। দেখো বিসি মানে এই দেখো এই বি থেকে শুরু করে এই সি পর্যন্ত, ঠিক আছে, এই এতটার মাপ বলে দিয়েছে কত? 7 সেমি। ঠিক আছে, 7 সেমি। বিসি ইজুকাল টু হলো কি 7 সেমি। ঠিক আছে, যদি হয় তাহলে বি আর এর মান কত? বি আর মানে তোমরা বুঝতেই পারছো এই বি থেকে এই আর পর্যন্ত এইটুকুনির মান কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে বি আর কত সেমি, এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো খুব ভালো করে দেখবে অঙ্কটায় কিছুই নেই কিন্তু, জাস্ট একটু বুঝবে তাহলেই হয়ে যাবে। দেখো এই তো একটা স্পর্শক, দেখো এইখান থেকে এই স্পর্শকটা যদি হয় ১১ সিপি, তাহলে এই সি থেকে এই স্পর্শকটা সি কিউ, সেটাও কত হবে তাহলে? ১১ হবে, তাই না? এটাও যদি হয় সি থেকে পি ১১, সি থেকে কিউ কত হবে? ১১। তাহলে এটাকে চলো আগে আমরা এখানে লিখে ফেলি, যে আমরা কি জানি যে সিপি আর কি সি কিউ, ঠিক আছে, একই স্পর্শক, একই স্পর্শক, একই স্পর্শক, তাই না? তাহলে দুজনের দৈর্ঘ্যই কি হবে? সি, সি কিউ কত হবে তাহলে? সি কিউ হবে ১১, যেহেতু সিপি ১১ বলে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা আবার দেখো এই যে, ভাবো আমি এখানে একটা বৃত্ত আঁকছি, আবার দেখো এইরকম একটা স্পর্শক হতে পারে, এরকম একটা স্পর্শক হতে পারে, তাই না? এই একটা বহিস্থ বিন্দু থেকে এই একটা স্পর্শক হতে পারে, এই একটা স্পর্শক হতে পারে। তাহলে এখানেও দেখো খুব ভালো করে এই একটা বহিস্থ বিন্দু বি, সেখান থেকে দেখো এই একটা স্পর্শক, দেখো বি কিউ, আবার দেখো বি আর, এরকমও কিন্তু স্পর্শক হতে পারে, তাই না? এরকম দুটো স্পর্শক। তাহলে বহিস্থ বিন্দু বি থেকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বি বহিস্থ বিন্দু থেকে, বি বহিস্থ, বি বহিস্থ বিন্দু থেকে, বি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক, দুটি স্পর্শকের নাম কি কি? বি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শকের নাম হলো কি? বি কিউ আর কি বি আর, তাই না? থেকে দুটি স্পর্শক বি কিউ
ও বি আর, এবং এদের দুজনের দৈর্ঘ্য কি হবে আমরা জানি সমান হবে, কারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হয় সমান হয়, বি কিউ ইজুকাল টু কি হবে, বি আর হবে। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, দেখো সি থেকে শুরু করে পুরো এই কিউ পর্যন্ত মাপ কত, 11। দেখো এবারে সি থেকে এই বি এর মাপ যদি হয় 7, পুরোটা 11, সি থেকে শুরু করে পুরো এই কিউ পর্যন্ত হলো 11, তাহলে সি থেকে বি পর্যন্ত যদি হয় 7, তাহলে বি থেকে কিউ পর্যন্ত কত হবে, 4 হবে, পুরোটা 11, এইটুকুনি যদি হয় 7, তাহলে এইটুকুনি হবে 4, তাহলে বি থেকে কিউ কত, 4, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বি কিউ এর মাপ কত হবে, বি কিউ এর মাপ হবে কিন্তু 11 - 7, অর্থাৎ কত হবে, 4 সেমি। তাহলে বি কিউ যদি হয় 4, তাহলে এই স্পর্শকটা বি আরও কত হবে, 4 হবে, তাই না? অতএব আমরা কি জানি, ঠিক আছে, বি আর সমান সমান কত হবে, ওই একই হবে, 4 সেমি। তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ, এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের শেষ। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, 5-এর দাগে কিন্তু, ঠিক আছে, 12-র দাগের 5-এরটায়। দেখো 12-র দাগের 5-এ কিন্তু কোনো ছবি আঁকা নেই, স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। বলে দিয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে, 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। আগে দেখো আমি দুটো বৃত্তকে আগে এঁকে ফেলি, দুটো বৃত্ত, তাহলে দুটো বৃত্ত আঁকার আগে আমি আগে স্পর্শকটাকে এঁকে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো এই হলো একটা বৃত্ত, এটা একটা ছোট বৃত্ত, এবার আমি এটা বেশ বড় করে একটা বৃত্তকে আঁকি, হ্যাঁ। এই হলো স্পর্শক, তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্পর্শক, স্পর্শকের নাম দিচ্ছি এই জায়গাটা পি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি কিউ বলে। এবারে দেখো এটা ছোট বৃত্ত, এইটার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে তোমরা বুঝতেই পারছো, এই যে ব্যাসার্ধ, এইটার ব্যাসার্ধ দেখো বলেই দিয়েছে কত, 3 সেমি, বা এটা হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধ হলো কত, আমি ধরে নিয়েছি 3। আচ্ছা, এইটা আরো একটা ব্যাসার্ধ আঁকবো আমরা, এই দেখো এই কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো এই হলো কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো কি, ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এই জায়গাটা স্পর্শকের নাম তো কিউ। আচ্ছা, এটা ও কেন্দ্রীয় বৃত্ত না দিয়ে আমি দিচ্ছি এটা এ কেন্দ্রীয় বৃত্ত, আর এটা হলো কি বি কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এই বৃত্তটার ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি 8, ধরে নিচ্ছি না, বলেই তো দিয়েছে। এবার আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, পি থেকে কিউ এই স্পর্শকটার দৈর্ঘ্য কত, এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। আরেকটা কথা বলে দিয়েছে, এই যে এই কেন্দ্র থেকে শুরু করে, এই কেন্দ্র থেকে শুরু করে দুটো বিন্দুর কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ, এই যে দুটো কেন্দ্রের সংযোজক সরলরেখাংশটা কত বলে দিয়েছে, 13। তাহলে অ্যান্সারে জানতে চাইছে পি কিউ এর মাপ কত, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কি করব, আমি এইখান থেকে নিজে থেকে একটা রেখা টানলাম, ঠিক আছে, নিজে থেকে একটা রেখা টানলাম এ থেকে শুরু করে এখানে, আর এই বিন্দুটার আমি একটা নামও দিয়ে দিই, পুরোটার মাপ তো 8। আচ্ছা, এই বিন্দুটার আমি একটা ভাবে নাম দিচ্ছি সি বলে। তাহলে আমি এ থেকে শুরু করে কি করলাম, সি পর্যন্ত একটা রেখা কাটলাম। আর দেখো এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, খুব ভালো করে তোমরা যদি দেখো এই দেখো এ বি সি, দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ত্রিভুজের আমরা কোন কোন বাহুর মাপ জানি বলো তো, কোন কোন বাহুর মাপ জানি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো অতিভুজটার মাপ, অর্থাৎ এ থেকে সি, এটা হলো অতিভুজ, এটার মাপ কিন্তু আমরা জানি, মানে এ বি অতিভুজের মাপ আমরা কিন্তু জানি, এ বি অতিভুজ ইজুকাল টু কত, 13 সেমি, ঠিক আছে। এইবারে খুব ভালো করে দেখো, এইখান থেকে এতটা যদি হয় 3, তাহলে এইখান থেকে এতটাও হবে কত, 3, ঠিক আছে, এটাও হবে 3। তাহলে পুরোটা এখান থেকে এতটা তো 8, সি থেকে কিউ অবধি যদি 3 হয়, তাহলে বি থেকে সি অবধি কত হবে, 5 হবে, তাই না, বি থেকে সি অবধি কত হবে, 5। বোঝা গেল? তাহলে লম্বটা আমরা কত পেলাম, বিসি লম্ব, বিসি লম্ব আমরা কত পেয়েছি, পেয়েছি কিন্তু 5 সেমি, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে এসি ভূমি। তাহলে আমরা বের করব কি, এসি ভূমি ইজুকাল টু কত, এসি ভূমি ইজুকাল টু কত, এটা কিন্তু আমি বের করতে চাই। তাহলে চলো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলি ঝটপট। তাহলে দেখো আমাদের 13 হলো কি, অতিভুজ, 13 স্কোয়ার, ঠিক আছে, এখানে হবে 5 স্কোয়ার লম্ব, আর কি ভূমি স্কোয়ার, ভূমির মান তো জানি না, এসি।
তাহলে 13 স্কোয়ার কত, 169, 5 স্কোয়ার কত 25, আর এখানে কত এসি স্কোয়ার, তাই তো? তাহলে 169, 25টা এই সাইডে চলে আসলে -25, আর এদিকে কত হচ্ছে এসির স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 144, আর এখানে এসি স্কোয়ার। 144-এর মাথায় এবারে এই যে স্কোয়ারটা রুট হয়ে এসে বসবে, তাহলে এসি ইজুকাল টু কত পাচ্ছি আমরা, পাচ্ছি কিন্তু 12, ঠিক আছে? তাহলে এসি মানে কি, এই দেখো এ থেকে সি, এই পুরোটার মাপ কত, এ থেকে সি এই পুরোটার মাপ হলো 12। তাহলে এসি যদি 12 হয়, ঠিক এসির বরাবরে দেখো রয়েছে না, দেখো এটা তো একটা আয়তক্ষেত্র তাই না, এ পি কিউ সি, দেখো এটা একটা আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা যদি হয় 12 তাহলে এটাও কত হবে, 12 হবে। তাহলে একটু আমরা একটু লিখে করব, ঠিক আছে? উত্তরটা হবে 12, আমরা বুঝে গেছি, কিন্তু জাস্ট একটু আমরা লিখে করব। এপি কিউসি, ঠিক আছে, এপি কিউসি আয়তক্ষেত্রের আমরা কি বলতে পারি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এসিও যা হবে পিকিউও তাই হবে, অর্থাৎ কত সেটা 12 সেমি, ঠিক আছে? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ, ঠিক আছে?